হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথলি এক্স। যারা যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে এই চ্যানেলের ভিডিও সবথেকে প্রথমে তোমার কাছে পৌঁছয়। এবং এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক এবং প্রচুর সংখ্যক শেয়ার করো, আর কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন লেগেছে। আর তাছাড়া এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটির সাহায্যে তোমরা ক্লাস 5 টু ক্লাস 10-এর সায়েন্স গ্রুপের টিউশন নিতে পারো, অনলাইন বা অফলাইন। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আগের দিন জাস্ট আমরা আয়তঘন মানে 4 নম্বর অধ্যায়ের আমরা জাস্ট শুরু করেছিলাম, মানে সব সূত্রগুলো লেখানো হয়েছিল, যেমন আয়তন, কর্ণসূত্র, ঘনকের, সমগ্র তলের ক্ষেত্রফল, এটসেট্রা এটসেট্রা। সো এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের আয়তঘনে একটা শর্ট ফর্মুলা লিখেছিলাম, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, গড়ের দৈর্ঘ্য। আগের দিন হয়েছিল কটা কি থাকে। আজকের থেকে অঙ্ক শুরু করবো, সো শুরু করি, দেখা যাক কি। সো কোষে দেখি 4। দেখি ফার্স্টের কোয়েশ্চেনটা যদিও অঙ্ক নয়, বলা হয়েছে আমাদের পরিবেশে 4টি আয়তঘনাকার এবং 4টি ঘনকাকার বস্তুর নাম লেখো। সো 2 থেকে শুরু করছি। 2-এর কোয়েশ্চেনটা কি বলেছে দেখি। শেপ, ফার্স্টে শেপে চলে যায়। আরেকটা রেক্ট্যাঙ্গেল নিই। ওয়েট 1 মিনিট, যদি এটাকে হলো না, যা পুরোটাই তো সরে গেল, দরকার নেই। নতুন আরেকটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিই। সো একটা আয়তঘনক এঁকে নিই। হাত উইদাউট স্কেলেই জয়েন, মানে উইদাউট শেড লাইনে জয়েন করে দেবো। সো একটা ঘনক আঁকা, এই আয়তঘনক আঁকা আছে, তা রাইট। সো নাম যেমন দেওয়া আছে নাম দিয়ে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ। সো কোশ্চেনটা কি বলেছে দেখি। এরপর বলেছে পাশের আয়তাকার চিত্রে তলগুলি, ধারগুলি এবং শীর্ষবিন্দুগুলির নাম লিখি। আচ্ছা, তাহলে তল কি হবে? আমি বলেছিলাম আগের দিন তল কটা, 6টা তল। সো তল কি কি হবে? এ বি সি ডি একটা তল, এই যে উপরের তলটা, তল হচ্ছে এ বি সি ডি একটা তল। আরেকটা তল কোনটা? এ ই বি, এ বি এইচ ইর একটা তল, এ বি এইচ ই একটা তল, রাইট। আরেকটা তল কোনটা? একটু আলাদা কালার করি, বুঝতে সুবিধা হবে। আরেকটা তল এইটা, যেটা আছে সি বি এইচ জি। সো সি বি এইচ জি। এরপর কোন তলটা আছে? না, আমি আগে লিখে দিই তাহলেই বোঝা যাবে। এ ই বা এ ডি এফ ই,
ADFE। সো কোন কোন তলগুলো হলো? ABCD হলো ওপরের তলটা, আর EFGH হয়েছে না, EFGH লিখে EFGH কটা তল হলো? 5টা তল। দেখো 1 2 3 4 5টা তল। আর কোনটা? ABHE। ABHE। সো ওই দিকে তলটা হয়েছে অপোজিট সাইডে CDFG। CDFG না, হয়নি। সো CDFG, দেখো সব তলগুলো হয়ে গেল। ABCD। ABCD মানে উপরের তলটা, রাইট। এবারে চলে যাচ্ছি নিচের তলে। সো EGH, হ্যাঁ EFGH। EFGH এই নিচের তলটা পেয়ার করে করছি, মানে অপোজিট সাইডেগুলো করছে। এরপরে আসছে ABHE। ABHE মানে এই তলটা, রাইট। এবারে ওর পেয়ার কি হচ্ছে? CDFG। কি লিখেছি? CDHG। CDFG তো, সরি, HG কী করে হচ্ছে? এটা FG হবে। দেখো CDFG একটা তল, আর ABEHE একটা তল। সো 4টা তল, উপরের তলটা, নিচের তলটা, এই সাইডের। এবারে এই দুটো সাইডের তল বাকি আছে, রাইট। সো এই দুটো সাইডের তল দেখি। এই দুটো সাইডের তল কি হবে? ADFE। ADFE এই তলটা। আর CBGH। ADFE EFG CBGH EFGH। আচ্ছা, CBGH ও এটাই লেখা ছিল ফার্স্টে। সো এটা এইচই করে দিই। এই যে CBGH বা CBHG, হ্যাঁ ঠিকই আছে। তো 8টা তল হয়ে গেছে। এরপর আসছি শীর্ষবিন্দুগুলো। সো শীর্ষবিন্দু, দেখো শীর্ষবিন্দু কী হবে? যতগুলো পয়েন্টের নাম দেওয়া আছে সেই পয়েন্টগুলো প্রত্যেকটা এক একটা শীর্ষবিন্দু হবে। আমি কী করেছিলাম, 3টা ধার যে পয়েন্টে মিট করে সেগুলোই শীর্ষবিন্দু। সো যতগুলো পয়েন্টের নাম দেওয়া আছে A থেকে H পর্যন্ত, সেগুলো সবগুলোই শীর্ষবিন্দু। সো বলে দিই ABCDEFGH। দেখো 8টা শীর্ষবিন্দু হয়ে গেল, কিন্তু 1 2 3 4 5 6 7 8টা। এগুলো মুছে দিই দাগগুলো। চলো এরপর কি আছে? ধারগুলো লিখতে বলেছে, তাই তো? ধার বা প্রান্তিক। সো ধারগুলি দেখি ছবিটা। একটা ধার কি হবে? BH। দেখো 12টা ধার হবে, রাইট। আমি লিখছি, মানে দেখো লিখছি AB একটা হবে ধার, রাইট। AB হবে, ABর অপোজিটে আছে CD একটা ধার। AB, দেখো এই হচ্ছে AB, এই CD, রাইট। ABCD। আর AD একটা হবে, আবার BC একটা হবে, AD আর BC। সো AD BC এই ঘনকটার জন্য, এই উপরের তলটার জন্য 4টা হলো, নিচের তলটার জন্য হলে 4টা হবে। আর নিচের 4টা 8টা। আর বাকি রইলো এই 9টা 10টা 11টা 12টা, রাইট। এই একটা তল হবে, এই একটা হবে, বাট ওপরেরটা কেন নিচেরটা হবে না? কারণ এই ধারটা কাউন্ট করার সময়, নিচেরটা তলটা কাউন্ট করার সময় এই ধারটা অলরেডি কাউন্ট করে নিয়েছে। সো আর হবে না এটা। সো এইদিকে দুটো, এইদিকে দুটো হয়ে গেল 4টা। 8টা আর 4টা 12টা। ঠিক আছে, বোঝা গেল। যেহেতু পারা যাবে ওই জন্য নেক্সট মুভ করছি। সো 3এরটা দেখি কি বলছে। মানে এরপর থেকে অঙ্ক শুরু আর কি, জাস্ট বেসিক ধারণা ছিল 1 আর 2-এরটা। কি বলছে 3এরটা দেখি। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। সো বলেছে এরপর ওই ঘরে সবচেয়ে
লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আগের দিন বলেছিলাম সবচেয়ে লম্বা যে দৈর্ঘ্যটা রাখা যাবে, সো দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ সেটা হচ্ছে দেখো এই রুট ওভার এইটা, মানে কর্ণ বরাবর কোনো আয়তক্ষেত্র এক্সাম্পলটা দিয়ে বোঝা যাবে, সহজে বোঝা যাবে। এই ধরো আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র যদি এটা হয়, সো আয়তক্ষেত্রে দুটো আছে, এই দৈর্ঘ্য আর এটা প্রস্থ। সো এমন দণ্ড রাখতে হবে যেটা দৈর্ঘ্যর থেকেও বড়, প্রস্থর থেকেও বড়, তাই তো, সবচেয়ে বড় যদি রাখতে চাই। সো আমি কর্ণ বরাবর রাখবো, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কী হয়, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে রুট ওভার অফ দৈর্ঘ্যটাকে যদি এক্স ধরি আর তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট। সো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কর্ণ, মানে এবারে ঘনক বলেছে, এই ঘন বলেছে, সমকোণী চৌপল বলেছে, তাহলে আরেকটা ডাইমেনশন থাকবে যেটা হচ্ছে উচ্চতা। সো কর্ণ বরাবরই সবচেয়ে লম্বা ইয়েটা রাখা যাবে। সো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাই হবে ফর্মুলা, সবচেয়ে বড় দণ্ড যত দৈর্ঘ্যে রাখা যাবে। সো মুছি, এরপর অঙ্কটা করি। সো তিনেরটা একবারে এক লাইনে লিখে দিচ্ছি, সব থেকে লম্বা দৈর্ঘ্য, সব থেকে লম্বা দণ্ডে দাঁড়াও এখানটা একটু লেখাটা আসলে কিছুদিন ভিডিও আপলোড করা হয়নি না, ওই জন্য মানে লেখার অভ্যাসটা চলে গেছে এই পেনটাতে। সব থেকে লম্বা দণ্ডের দৈর্ঘ্য হবে কত হবে, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সো দৈর্ঘ্য কত বলেছে 5, রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রাইট। এত সেন্টিমিটার হবে, না সরি এখানে মিটার বলেছে, এটা খেয়াল রাখতে হবে, সেন্টিমিটার বলেছে না মিটার, কারণ এককে ভুল করলে নাম্বার কেটে নেবে। সো 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, দেখো এখানে 16 আর 9, 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার 9, 16 9 25 আমরা জানি, আবার 25 25 যোগ করলে 50। সো রুটের ভিতরে 50 যদি হয়, সো 25 ইন্টু 2 আসবে, 25 মানে আমরা কি জানি, দুটো 5, 5 ইন্টু 5, সো দুটো 5-এর মধ্যে একটা 5 বেরোলো, 5√2 মিটার, বোঝা গেল। এটা তো বাংলাতেই লিখি মিটার। এই যে দেখো কেন বলছিলাম দৈর্ঘ্য প্রস্থ হবে না, দেখো এই দৈর্ঘ্য বলে যে 5, কিন্তু দণ্ডটা দৈর্ঘ্য বলে, তাহলে দৈর্ঘ্য বরাবর রাখলেও চলবে না, আর প্রস্থ উচ্চতা 5-এর থেকেও কম, তাহলে বোঝা গেল, এই জন্য কর্ণ বরাবর, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার থেকে বড়। সো 4-এরটা দেখি। সো 4 কি বলেছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত। এখানে দেখো ঘনকটির একটি তলের ক্ষেত্রফল, যদি ঘনক হয়, ঘনক কী দিয়ে গঠিত, আগের বার বলেছিলাম সব তলগুলো বর্গাকার হয়। সো সব তলগুলো যদি একটা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, সো আমি লিখছি a স্কোয়ার সমান 64, তাহলে বুঝতেই পারছো a সমান 8 হবে। এক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস আর লিখবো না, কেন, আমরা জানি রুটকে ভাঙলে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস লিখবো না, শুধু প্লাসটাই হবে, কারণ আমরা জানি দেখো
একটা ঘনকের স্কেলে যখন মাপবো একটা লাইনের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হয়, আমরা বলি কি -8 সেন্টিমিটার দৈর্ঘ্য? না, বলি না। তাহলে সেই কারণে মাইনাসটা আমরা কিন্তু নেব না, ঠিক আছে? এটা লিখলাম না। এ সমান 8, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 8, অতএব আয়তন কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 8-এর কিউব। এটা কি একক বলেছে? মিটার। 8-এর কিউব, এটা হবে মিটার কিউব এককটা। সো 8 স্কোয়ার মানে 64, 64 8 কত? 5, 8 4 32, 8 4 32, 8 6 48, 49 50 51, ঠিকই বলেছিলাম, 512। 512 ঘনমিটার, বা হ্যাঁ ঘনমিটারই লিখি, মিটার কেউ লিখবো না, ঘনমিটার। বাট মিটার কিউ লেখা যায়, কারণ কিন্তু আমি এখানে লিখছি না, কারণ বলা যায় না তো পরীক্ষাতে তুমি কার হাতে খাতা পড়বে এখন, সে ওই জন্য আমি ঘনমিটার লিখলাম। কি দরকার রিস্ক নেওয়ার? 5-এরটা দেখি কি বলছে। বলছে একটা গ্রামে একটি এত মিটার চওড়া এবং এত ডেসিমিটার গভীর একটা খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তাহলে খালটি কত লম্বা? এখন দেখো, আগের দিন আমি বলেছিলাম, দাঁড়াও আগে একটা ছবিটা আঁকি ঘনকের, বোঝা যাবে তাহলে। আমি সাদাটাতেই করছি। এই ধরো একটা, মানে কি বলবো, একটা চৌবাচ্চা টাইপের, বাট মানে একটা খাল কাটা হয়েছে, এই মাটি আছে, এই এতটা খাল কাটা হয়েছে, বুঝতে পারছো? সো এই কত মিটার, এই কত মিটার মাটি কাটা হয়েছে, এইটার ভিতরে তো মাটি ছিল নাকি, এই খালটার ভেতরে মাটি ছিল। সো এই মাটিটা বেরিয়েছে মানে কি বোঝাচ্ছে? এই পরিমাণ মাটিটা, আমি আগের দিন বলেছিলাম, একটা যত পরিমাণ বালি বা কিছু ধরবে সেটাকে কি বলা হয়? তার আয়তন বলা হয়। সো এখানে আয়তনটা বলা আছে, কত বলা আছে? 240 ঘনমিটার। এটা বোঝাবার জন্য ছবিটা আঁকলাম। সো এখানে কি বলা হয়েছে আচ্ছা, মানে খালটি কত লম্বা হিসাব করে লিখি। এরপর আমরা ধরে নিলাম খালটি এক্স মিটার লম্বা। এরপর শর্তানুসারে কি বলছে, মানে একবারে আয়তনটা সমান 240 করে দেবো, আমি আর লিখছি না কিছু। শর্তানুসারে কি হবে? শর্তানুসারে হবে যে হ্যাঁ, 2 মিটার কিন্তু, আর 8 ডেসিমিটার, এটা খেয়াল রাখতে হবে, 8 ডেসিমিটার। সো ডেসিমিটারকে মিটার কি করে কনভার্ট কর? মিটার থেকে ডেসিমিটার আরও 10 যেতে হবে। সো মিটার থেকে ডেসিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়। সো ডেসিমিটার থেকে মিটারে যেতে হলে 10 দিয়ে ভাগ। সো 8/10, ঠিক আছে, 2, এটা হয়ে গেল, মিটারে কনভার্ট হয়ে গেল। সো এটা প্রস্থ, আর এটা উচ্চতা, মানে গভীরতাটা এত গভীর, আর এটা দৈর্ঘ্যটা এক্স ধরে নিয়েছি। সো আর এটা সমান কি বলেছে, কতটা মাটি আছে ওর মধ্যে? সো 240, এর মধ্যে থেকে এক্স বেরিয়ে যাবে, তাহলে এক্স দেখি কত বেরোচ্ছে, বা এক্স ইজ ইকুয়ালস টু 240 ইন্টু 10 বাই 8 ইন্টু 2। সো
8 3 24 শূন্য আর 2 5 10 সমান 5 3 15 150। সো লম্বা কত? 150 মিটার লম্বা। আর 150 মিটার লম্বা, 2 মিটার চড়া আর 8 ডিসমিটার গভীর। সো এরপর 6টাতে মুভ করছি, নেক্সট অঙ্ক। 6টা দেখি কি বলছে। 6টা কি বলছে, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 4√3 হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। সো আগের দিন ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি মনে রাখার দরকার নেই, কি বলেছিলাম। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে বলছি আয়তঘন √(a² + b² + c²। আর আমরা বলেছিলাম ঘনকের ক্ষেত্রে যেটাই এ সেটাই বি বা সেটাই সি। তাহলে 3টা স্কোয়ার হবে। 3টা স্কোয়ার যদি হয় 3 কমন নিব, সরি √(3a² হবে না? সো এটা বর্গ আছে, রুটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে a√3 মনে থাকবে। সো এটা জাস্ট বোঝাবার জন্য বললাম। তো একবার লিখেই দিই, কর্ণ সমান, কর্ণের দৈর্ঘ্য আমি মাত্র পেলাম a√3। সো a√3, অতএব কর্ণ দৈর্ঘ্য ওইখানে কত বলে দিয়েছে আবার, এইখানটা ধরে নি, দাঁড়াও ধরি, ধার মানে বাহু, আগের দিন বলেছিলাম, মানে আগে যেদিন ক্লাস হয়েছিল। ধরি ধার = এ, এককটা দেখি সেন্টিমিটারে আছে, কিন্তু এককটা কিন্তু মোস্ট ভাইটাল, এককটা খেয়াল রাখতে হবে। a√3 সমান 4√3। দেখো √3 কাটলো, বা এ সমান কত হলো 4। এরপর আমাকে কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী করে? 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমান 6 × 4² মানে 16। 16 6 6 6 36 আর 6 1 6 7 9 96। 96 বর্গ সেন্টিমিটার, বা সেন্টিমিটার স্কোয়ারও লেখা যায়, বর্গ সেন্টিমিটার। এরপর 7এর অঙ্কতে মুভ করি। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, আচ্ছা সব ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার, রাইট, হলে ঘনকটির ঘনফল। ঘনফল মানে কি বার করতে বললে? যে আয়তনই বার করতে হবে। সো ঘনকটির আয়তন বা ঘনফল হিসেব করে লিখি। আচ্ছা একটি ঘনকের কটা ধার বলেছিলাম? 12টা। সো এটা দেখো 12, আর একটা বাহুর দৈর্ঘ্য, সব বাহুর দৈর্ঘ্য সমানই হয়। সো 12a মানে যোগ করলে a প্লাস, দেখো এ এখানে ছাড়ো, এ যদি বুঝতে না পারি, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এমনি করে 12টা আছে, তাহলে কি হবে? 12 × 1 হবে, 12 হবে যোগ করলে। সেরকম তাহলে 12 × a। আর আমি এটা লিখছি না যে ধরি বাহু সমান এ ধারের দৈর্ঘ্য, কারণ আমরা ধরেই নিই ঘনক বা আয়তঘনক এর ক্ষেত্রে বাহু সমান এ, বা আয়তক্ষেত্রর ক্ষেত্রেও ধরে নিই। সো ওই হিসেবে লিখলাম না। তাহলে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, এটা করলাম 12a সমান 60। তাহলে এ সমান কত হবে? 12 5 60, এ সমান 5 হবে। এ সমান 5, হ্যাঁ 5 সেন্টিমিটার, কিন্তু 5 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল। তাহলে ঘনফল কি হবে? আয়তন বললাম, দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা, মানে এই কিউব হবে, সমান এই কিউব সমান 5-এর কিউব, সমান 5-এর কিউব মানে 125 করে দেখে নিতে পারো। 5-এর কিউব ঘন সেন্টিমিটার। এরপর 8-এর অঙ্ক মুভ করা যায়। দেখো এই 4 নম্বর, এটা পরিমিতি।
পরিমিতির অঙ্কগুলো কিন্তু দেখো খুবই সোজা, প্রত্যেকটা অঙ্ক দেখো 1-2 লাইন করে হচ্ছে, প্রত্যেকটা অঙ্ক দেখো এই মুহূর্তেই আমি 8 অঙ্কয় পৌঁছে গেলাম। যদি একটি ঘনকের সমগ্র মানে 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয়, 6টা তলের বর্গ মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী বলে, 6a²। 6a² সমান আমরাকে কী বলেছে, 216। আই থিঙ্ক 36, 6 216, 6 কিউব মনে হয় 216। সো a² সমান 36 হবে। 36 6 6 36 আর 6 3 18, 19 20 21, হ্যাঁ ঠিকই বলেছি, 36 6 216। সো এই সমান কত হবে, 6। এখানে একক খেয়াল রাখতে হবে কিন্তু, 8 কি বলেছে, একক সেন্টিমিটার। আবার কি ঘনকটির আয়তনই বার করতে বলেছে, অতএব আয়তন ইজ ইকুয়ালস টু 6 কিউব, মানে সেই 216ই এসলো। বা বেশ ভালো, যেটাই সমগ্র তলের ক্ষেত্রফল এলো আর সেইটাই আয়তনও এলো। 9টা দেখি কি বলছে। কি বলছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে, আচ্ছা সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাই তো বুঝলাম। সো প্রথম যে ঘনকটা তৈরি করা হবে তার প্রথম ঘনকটার বাহুর ধারের দৈর্ঘ্য a1 ধরলাম, আর দ্বিতীয় ঘনকটার বাহুর দৈর্ঘ্য a2 ধরলাম, ঠিক আছে। বাহু কিন্তু মানে ধার ধরলাম, আয়তন কিন্তু ধরিনি। অতএব আমরা কি লিখতে পারবো, মানে শর্তানুসারে 432 সমান, ও হ্যাঁ ভুল করলাম, হ্যাঁ এইটা a1 a2ই থাক এখন আপাতত। দেখো a1 কিউব মানে প্রথম ঘনকটার আয়তন প্লাস দ্বিতীয়, কারণ প্রথমটা ভেঙেই তো তৈরি হচ্ছে না। এরপরে দেখো 432, দেখো দুটো সমান আয়তন বলেছে, তাই তো। সো a1 আর a2 সমান হবে, এই a1 কিউটা সমান হতে গেলে a1টাও সমান হতে হবে না। সো a1 প্লাস আর a2 সমান a ধরে নিচ্ছি, সো 2a³ হবে, লিখছি a1 ইজ ইকুয়ালস টু a2 ইজ ইকুয়ালস টু a, মানে ধরি আর কি, এটা ধরে নিলাম, ঠিক আছে। সো এবারে a³ সমান কী হবে, 2 কততে 432 দেখবো, 2 2 4, 2 1 2, 3 1 আর 2 2 6 12 216, সেই বললাম 6 কিউব মানে 216, এই সমান তাহলে কত হলো 6। এবারে আমাকে কি বা প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বেরিয়ে গেল। সো কি লিখবো, প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত না 6 সেন্টিমিটার করে। তারপরে 10 অঙ্কটা দেখি কি বলছে। একটা ঘনকের প্রত্যেকটা বাহুকে 50% করে কমানো হলো, বাহু মানে ধার, খেয়াল রাখতে হবে। এখন তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত কত হলো। সো আগে ধরলাম, আগের বাহু ছিল এ, ঠিক আছে, এখন 50% কমিয়েছি, 100 থেকে মানে টোটাল পার্সেন্ট তো 100-র মধ্যে হয়, তাই তো। সো ভালো করে বোঝো, 100-র মধ্যে 50 কমিয়েছি, সো আছে কত 50, আর 50ই আছে, তাহলে আমি লিখছি
তাহলে সরি, ইরেজার সিলেক্ট করা আছে। এখন বাহু কত হবে? 50 আছে, 100-র মধ্যে 50। সো আমি কি লিখবো? 0.5। আগে ছিল এ, এখন হয়েছে হাফ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে তার 0.5 এ। এবারে আমাকে বার করতে কি বলেছে? মূল ঘনক ও পরিবর্তিত ঘনক এর অনুপাত। সো আয়তনের অনুপাত, রাইট? হ্যাঁ। আয়তনের অনুপাত কি হবে? কি বলেছে আমাকে? মূল ঘনক বা এবং পরিবর্তিত ঘনক। সো আগে মূল ঘনক লিখতে হবে, রাইট? সো এই কিউ বাই 0.5 তার কিউ, এইটা কিন্তু ভুলো না, 0.5-এরও কিউব হবে, এরও কিউব হবে। সো এই কিউব ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে দেখো 1/0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5, মানে আমি কি জন্য করলাম? উপরে 3টে শূন্য বসবে। সো 1000, 1000/5, 5-এর কিউব মানে 125, 125/1000, মানে সরি 1000/125, ভুল বললাম, 1000/125। সো 25 দিয়ে কাটা যেতেই পারে। 25×5 125, 25×4 100, 5×8 40। সো অনুপাত কত হলো? অতএব অনুপাত কত হলো? 8:1। বোঝা গেল? আগে মানে কি বলবো, 8-এর রেশিওতে ছিল, আর এখন কমানোর পর ভলিউমটা হচ্ছে 1-এর রেশিওতে চলে আসছে। মানে বুঝতে পারছো? অর্ধেক করে দেওয়ার জন্য মানে 8 গুণ বেড়ে 8 গুণ কমে যাচ্ছে এখনকার আয়তনটা। সো 11-র অঙ্কতে মুভ করে যাক, দেখি কি বলছে। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত বলে দিয়েছে, রাইট? এবং আয়তনটাও বলে দিয়েছে। আচ্ছা, হলে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলটা হিসাব করে লিখতে বলছে, রাইট? সো দেখি দাগ নম্বরটা দিই। 11 না, আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত বলে দিয়েছে, রাইট? সো এখানে যদি আমি আনুপাতিক মান 3 × 2 6, আনুপাতিক মানটা ধরে নিই এখানে, বা আনুপাতিক ভাগহার যেটা। আনুপাতিক মানে 3x হচ্ছে দৈর্ঘ্য, এটার মানে কি বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে 3x হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হবে 2x এবং উচ্চতা হবে x। অতএব তাহলে কী হবে? কী হবে? আমি বলে দিলাম দৈর্ঘ্য 3x 2x মানে 6x², আর একটা x গুণ হবে x³ সো 6x³ ইজ ইকুয়ালস টু 384। 6x³ ইজ ইকুয়ালস টু 384, বা x³ সমান কত হবে? 6 6 36, 2 হাত 2 রইল, 2 আর 4 6 কত 24, 6 4 6 24, 6 4 24। সো x³ সমান কত হবে? 4। সরি একবারে লিখে দিই, এটা দুবার কেন স্টেপ। সো x সমান কত হলো? 4। বোঝা গেল? সো x সমান যদি 4 হয়, তাহলে মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 3 × 4 = 12 সেন্টিমিটার, 12
12 সেন্টিমিটার, রাইট। প্রস্থ কত হবে? 2 4 8 সেন্টিমিটার, প্রস্থ সমান 8 সেন্টিমিটার। এবং তাহলে উচ্চতা কত হবে? 1 4 4 সেন্টিমিটার, উচ্চতা সমান 4 সেন্টিমিটার, রাইট। বোঝা গেল? সো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তো এই সমগ্র তলের ক্ষেত্রফল খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ঘনক না, এটা হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌবল। সো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। সো 12 ইন্টু 8, 12 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 4 প্লাস 12 ইন্টু 4। বোঝা গেল? কি সেন্টিমিটার কেউ ঘন সেন্টিমিটার লিখছ? ঘন সেন্টিমিটার। 12 8 96, 8 4 32, 12 4 48। সো 8 2 10, 10 6 16, 16 6 রইল 1, 4 3 7, 7 7 14, 2 16, আর আগেটা 16 আর আগে 17। 176 ইন্টু 2 সমান 2 6 12, 2 হাতে রইল 1, 2 7 14 আর একে 15, 5 হাতে রইল 1, 2 একে 2 আর একে 352। এটা কি বর্গ সেন্টিমিটার হবে? সো 300 বর্গ সেন্টিমিটার। সো তার পরের অঙ্কতে মুভ করছি, দেখি তার পরের অঙ্ক কি বলছে। কি বলছে? বলা আছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত এত এত। মানে একটু বলে দিয়ে, চা ভর্তি বাক্সের ওজন এত কেজি এত গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন এত কেজি হলে এত কেজি বলে দিই। আবার হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। মানে এটা চায়ের ডেনসিটি চেয়েছে, তাই তো? আমরা জানি ভৌত বিজ্ঞানে পড়েছি ঘনত্ব সমান ভর বাই আয়তন। সো একক আয়তনে যে ভরটা থাকে তাকে ঘনত্ব বলে। আর দেখো এখানে আয়তনটা এককই বলে দিয়েছে, কি বলেছে? 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। সো এটা ঘনত্ব চেয়েছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? সো দেখি চায়ের আয়তনটা কত হয়, মানে কত ঘন ডেসিমিটার চাটা হয়। আগে চায়ের ওজনটা বার করে নিই, তার আগে কালিটা চেঞ্জ করি। সো চায়ের ওজন, চায়ের ওজন কত হবে? চায়ের ওজন 52 কেজি 350, 52 কেজি মানে 52.35 লিখে দিচ্ছি, মাইনাস, দেখো এটা চা ভর্তি বাক্সের ওজন, মাইনাস তার থেকে যদি খালি বাক্সটা বাদ দিই তাহলে শুধু চা পড়ে থাকছে, মানে চায়ের ওজনটা। আর 3 কেজি 75 গ্রাম মানে 750, তাই তো? সো 5 5 মিলে গেল 0, 8 9 10 11 12 13, 6 আবার 13 ধরেছিলাম, রাইট। 13 ধরেছিলাম, 3 আর একে 4 হয়ে গেল। সো 52 মাইনাস 2 মানে 50, 2 48, 48.60 কেজি কিগ্রা, এত কেজি চায়ের ওজন, ঠিক আছে। এবারে কত ডেসিমিটার চায়ের ওজন এটা সেটা দেখি এরপর, মানে চায়ের আয়তন কত দেখি।
ভিতরের দৈর্ঘ্য মানে বক্সটার ভিতরে ভিতরে যে দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্যটাই আমার চাই, রাইট? সো তাহলে বক্সটির ভেতরের আয়তন কত হবে? এইটা সমানই চায়ের আয়তন, চায়ের আয়তন সমান কত হবে? 7.5 ডেসিমিটার, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এত ঘন ডেসিমি। এটার নিচে 10 এলো, আবার এটার নিচেও 10 এলো, রাইট? বোঝা গেল? সো 75 বাই, এটা দেখো 25 3 75, এই 10 আর এই 10 কাটলো, 25 4 100, 10 10 100, সো 4 4 1 কে 4, 5 1 আর 4 যায় না, 2 2 4, 2 2 4, 5 1 আর 4, 2 7 14, 27, আবার 2 3 6, রাইট? সো 27 ইন্টু 9, 9 7 63, 63 3 হাতের হলো 6, 9 2 18, 18 আর 6, 6 6 12 13 14, মানে 24, 243 ঘন ডেসিমিটার। এটা এরপর দেখো চায়ের আয়তন বেড়ে গেছে। আমি কি বললাম, ঘনত্ব মানে কি? একক আয়তনে, একক আয়তন মানে আয়তনটা দিয়ে ভাগ করতে হবে। সো তাহলে 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, তাহলে আয়তনটা দিয়ে ভাগ হবে, ঐকিক নিয়ম করেও দেখে নিতে পারো। সো চায়ের ওজনটা কত? 48.6, তাই তো, রাইট? সো 48.6 বাই 243, কি কিগ্রা প্রতি ডেসিমিটার, ঘন ডেসিমিটার বলে যেত তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। সো এটার নিচে 10 করলাম, এত কিগ্রা সমান, দেখো 486 আছে, কত দিয়ে যাবে দেখি আগে। 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে, 4 3 7 2 9, আর 6 4 10 8 18, 300, হ্যাঁ যাবে, 3 দিয়ে যাবে, ঠিক আছে। 4 3 7 8 9, সো 9 দিয়ে কাটি ফার্স্টে, 9 9 3 9 2 18, 18 19 20 2 আর 20 4 24, 4 4 6, 6 আর 3, 9 7 63, ঠিক আছে। 9 5 45, 3 আর 6, 9 4 36, 27 2 54, সো 2 কেজি, 2 কিগ্রা পার ঘন ডেসিমিটার। এটাই তো ঘনত্বের আয়তন হয়, তাই না? কিগ্রা পার ঘন সেন্টিমিটার। সো এরপর 13টা করি, দেখি কি বলছে। 13, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট, ভূমিটা জাস্ট বর্গাকার, এটা কিন্তু বলে দেয়নি বা ঘনক নাকি, বলে দেয় যে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, বেধ, হ্যাঁ মানে উচ্চতায়
একটা প্লেট বলেছে, প্লেটের তো কিছু মানে কিছুটা উচ্চতা হয়তো, সেই বেদটা উচ্চতাটা বলেছে 1 মিলিমিটার, দেখো কত কম। এবং প্লেটটির ওজন এত গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন আচ্ছা এত গ্রাম হয়, তাহলে এক্সের মানটা কত হবে হিসেব করে লিখি। এখানে দেখো, এখানে কিন্তু প্রস্থর মান বলা নেই, তাই তো? ভাবি কি হবে, বেদ বলা আছে। এখানে দুটো ডাইমেনশন দেওয়া আছে। ও সরি, এখানে সরি এখানে দেখো, আমার একটা কনফিউশন হয়েছিল। এইখানে অঙ্কটা একটু বোঝার আছে। এইটা ধরলাম পিতলের প্লেটের ভূমি, এ বর্গাকার বলেছে, রাইট? এই কথার মধ্যে লুকিয়ে আছে, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যেটা দৈর্ঘ্য সমান প্রস্থ, মানে এই ধারটাও যদি এ হয় তাহলে এই ধারটাও এ হবে। ওই কারণে মানে প্লেটের দৈর্ঘ্যটা বলে দিয়েছে এক্স, তাহলে প্রস্থটাও x সেন্টিমিটার হবে। এই কথার মধ্যেই লুকিয়েছিল প্রস্থর মানটা। অতএব প্রস্থের দৈর্ঘ্য লিখবো না, প্রস্থ, নাহলে কনফিউশন হয়ে যাবে। প্রস্থের দৈর্ঘ্য লিখলে প্রস্থ সমান দৈর্ঘ্য সমান এ লিখবো না, এখানে এখানে কত লিখবো বলা আছে, যেটা x সেন্টিমিটার বলা আছে, x সেন্টিমিটার, রাইট? আবার বেদ বলা আছে যেহেতু বর্গাকার, যেহেতু বর্গাকার ওই জন্য দৈর্ঘ্য সমান প্রস্থ, রাইট? সো দৈর্ঘ্য হয়ে গেল, প্রস্থ হয়ে গেল। এরপর তাহলে ঘনত্বটা বার করে নিই। অতএব ঘনত্ব ইজিক্যালস টু কত হবে, দেখো এক্স ইন্টু এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতাটা খেয়াল রাখবে, এখানে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, কারণ কোশ্চেনে যেটা বলা আছে 1 ঘন সেন্টিমিটার বলা আছে, সো ঘন সেন্টিমিটার নিয়ে যেতে হবে। সো সরি এক্ষেত্রে ঘনত্ব কি সমান ভর বাই আয়তন হয়। সো ভরটা আমাকে কত বলে দিয়েছে, মানে ওজনটা 4725, তাই তো? ডিভাইডেড বাই আয়তন কত, এক্স ইন্টু কত, ইন্টু উচ্চতা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যেত, তাহলে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। সো 1/10 মানে 10টা উপরে লিখলাম, এটাই হবে ঘনত্ব। এরপর এইটার মানটা আমাকে কি বলে দিয়েছে, শর্তানুসারে কালারটা চেঞ্জ করি, 4725 ইন্টু 10 বাই নিচে আছে x², মানে একের সাথে গুণ করাও যা, না করাও তা, কারণ সেই সংখ্যাটাই আসবে। শর্তানুসারে এটা সমান ঘনত্ব কত বলে দিয়েছে, 8.4 বা x²টাকে ওই দিকে নিয়ে যাচ্ছে আর 8.4টাকে এদিকে নিয়ে আসছি, বুঝতে পারছো? তো 4725 ইন্টু 10 বাই 8.4, মানে আবার 10 চলে গেলো দশমিকটা ওঠাবার জন্য, রাইট? এখানে দেখো 84কে আমরা কি লিখতে পারি, 84কে আমরা লিখতে পারি, মানে যদি ভাঙি 84কে 42 7×6 42, আবার 42 2 2 4 2, হ্যাঁ 42 2 84, সো 7 × 6 × 2,
সো 4725-এর ক্ষেত্রে দেখবো এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 6 দিয়ে যাচ্ছে কিনা। 6 দিয়ে যাবে না, দেখি বোঝা যাচ্ছে। কারণ কি, কারণ এটা শেষে যদি 2 জোড় সংখ্যা নেই, ওই জন্য এটা 2 দিয়ে যাবে না। আর 2 দিয়ে 6 দিয়ে ভাগ যেতে গেলে 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে। সো 84 দিয়ে যাবে না। হ্যাঁ। সো 7 দিয়ে দেখি যাই কিনা। 5 2 10, 472 মাইনাস 10 মানে 462, যাই কি? 7 6 42, 43 40 45 46, 4 আর 2, 7 6, হ্যাঁ যাবে। 7 1 কে 7, 4, হ্যাঁ এটা তো যাবেই। 7 1 কে 7, 8 1 আর 4, 7 2 14, আর 7 6 42, 43 40 45 7 6 5 আর 2, 7 3 4 47 7 49, 49 50 51 52, 3 আর 5, 7 5 35, 675, রাইট। এরপর আর কি যাবে কিছু দিয়ে? ঠিক লিখলাম তো? 675, 7 6 42, 43 40 45 47 5 7 7 2, হ্যাঁ ঠিক কি করেছি। 12, 12 3 4 12। তো এটা তো 4 দিয়েও যাবে না, তো 3 দিয়ে কি যাবে? 5 6 11, 11 7 7 আর 8 18, হয়ে যাবে 3 দিয়ে। 3 4 12, 3 2 6, 7 1 আর 3 2 6, না 7 1 হবে না, 3 2 6, 7টা নামলো, আবার 3 2 6, 7 1 আর 5, 3 5 15, 225, এই তো হয়ে গেল। সমান x সমান কি হলো? এর বর্গমূল। 10 ইন্টু 10, দুটো 10 আছে, একটা 10 বেরোলো। আবার 225 মানে 15 ইন্টু 15, একটা 15 বেরোলো। আবার 4 4 সমান 2 ইন্টু 200, একটা 2 বেরোলো। ঠিক আছে, আবার 2 5 10, 15 5 75, সো 50 বেরিয়ে গেল 75। তো কি লিখবো? এক্স এর মান কত সেন্টিমিটার? 75 সেন্টিমিটার। অতএব এক্স এর মান 75 সেন্টিমিটার। সো আজকে এতটা পর্যন্তই।